আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা একটা খুশির সংবাদ আপাতত, সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ দীর্ঘদিন চলছে, প্রায় ৪৫ দিনের উপরে, সেই সংঘর্ষটা আপাতত ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের দুতুয়ালিতে, অর্থাৎ পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান আলোচনা করে সেটা রাজি করিয়েছেন এবং আগামী ১৫ দিন তারা বলছেন এটা স্থগিত থাকবে, অর্থাৎ একটা স্থায়ী একটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা আবার বসবেন এটা নিয়ে। এটা একটা শুভ সংবাদ, কারণ সারা বিশ্বের এই যুদ্ধকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছেন, তেল সংকট সারা পৃথিবীতে প্রকট ধারণ করেছেন। বাংলাদেশের তেল সংকট যাই ছিল না, তার থেকে বড় সংকট ছিল বাংলাদেশের তেল নিয়ে এক ধরনের রাজনীতি, তেল মজুতদারি, বাসায় বাসায় বোতলে বোতলে তেল নিয়ে এক ধরনের সংকট সৃষ্টি করা। এটা আমাদের অনেকটা স্বভাব। যখন কোনো একটা ক্রাইসিস হয়, আমরা ব্যক্তিগতভাবে মজুদের পাহাড় করার চেষ্টা করি, অবৈধ মজুদ। এতে সাধারণ জনগণ খুব কষ্ট পায়। যাক, এটা স্বস্তির একটা সংবাদ সকালবেলা পেলাম। কিন্তু দুঃখজনক হচ্ছে গতকালকের মিরপুর কলেজে জামাত শিবিরের যে আচরণ, প্রিন্সিপালকে অপদস্থ করা এবং জবরদস্তি করে তাদের এখানে তার থেকে হিসাব চাওয়ার জন্য যাওয়া, এমপির দোহাই দিয়ে, যিনি জামাতের এমপি ব্যারিস্টার আরমান সাহেব, উনি একটা ভদ্রলোক, উনার দোহাই দিয়ে, ওটা তো উনার নির্বাচনী এজেন্ট বা ওইখানকার জামাতের আমির সহ বেশ কয়েকজন প্রিন্সিপালের কক্ষে ঢুকে তাকে বিভিন্ন ধরনের অপদস্থ করেছেন এবং সেখানে তার কাছে বিভিন্ন কফিয়ত তলব করেছেন। নিয়োগ নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন উঠিয়েছেন, যেটা তারা প্রকাশ্যতায় যেটা পারেন না, কারণ কলেজে পরিচালনা পরিষদ আছেন, পরিচালনা পরিষদ সেটা দেখার কথা। যদি কোনো কমপ্লেন থাকে তাহলে কলেজে নিয়ন্ত্রণকারী সংস্থা আছেন, ডিসির অফিস আছেন, শিক্ষা মন্ত্রণালয় আছেন, তারা ওইসব জায়গায় যেতে পারতেন। কিন্তু ব্যক্তিগতভাবে একজন প্রিন্সিপালকে অপমান করার জন্য বহিরাগত লোক নিয়ে কলেজের প্রিন্সিপালের রুমে হামলা, সেটা কিন্তু কখনো ঠিক না। এবং তারা ওই প্রিন্সিপালকে আয় হিসাব চেয়েছেন। হাউ ডেয়ার! এটা কী করে সম্ভব? একটা পলিটিক্যাল পার্টির নেতারা, সে যে পার্টির হোক, কী করে একজন প্রিন্সিপালের কাছে আয় হিসাব চাইতে পারেন? হ্যাঁ, সব কিছুর তো একটা নিয়ম আছে। নাকি মব সন্ত্রাসীদের জন্য আমরা দেশটাকে একেবারে সারখার করে দেব? এখন তো পেশিবাদ নাই। আমরা পেশিবাদের বিরুদ্ধে কথা বলেছি গত ১৫-১৬ বছরের। আমরা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি। আমরা শুনেছি অনেক গল্প। কিন্তু এখন কি দেখছি আমরা? যে মিরপুর একসময় সন্ত্রাসের অরণ্য ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কামাল মজুমদারের গ্রুপের বা তার বাহিনীর হাতে জিম্মি ছিল, এটা সারা দেশের লোকজন জানতো। মিরপুর মানে কামাল মজুমদারের বাহিনী। মিরপুরের যে কোনো স্কুল কলেজ মানে কামাল মজুমদারের হস্তক্ষেপ ছিল। ওইখানকার আয় ব্যয় সব কিছু কামাল মজুমদার নিয়ন্ত্রণ করতেন। এই ধরনের একটা জনশ্রুতি ছিল বিগত ১৫ বছর ২০ বছর পর্যন্ত। সেই জায়গায় এখন একটা নতুন সরকার আসার পরে, একটা ভালো একটা পরিবেশ হওয়ার পরে আমরা দেখলাম জামাতের লোকজন যাইয়া কালকে যে কাজটা করছেন, সেটা অবশ্যই একটা ঘৃণিত কাজ। এটাকে আমরা ঘৃণা করি এবং এই ধরনের কার্যক্রম অচিরে বন্ধ করার জন্য জামাতকে আমরা, জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব। এদেরকে নিয়ন্ত্রণ করেন, না হলে আপনাদের দলীয় ভাবমূর্তি নষ্ট হবে। ঠিক একইভাবে, খুব ব্যাপারটা হালকা হলো, একইভাবে দেখেন একজন এমপি, সে বিরোধী দলের এমপি, সেটাও ময়মনসিংহের একটা ঘটনা। সেখানে একজন ওসির থানায় গিয়ে উনি ওসিকে পান নাই, ওসি রুমে গিয়ে ওসির চেয়ারে বসেছেন, বসে অনেকক্ষণ বসে গল্প করেছেন এবং বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। কিন্তু একজন এমপি কি ওসির চেয়ারে বসতে পারেন? এমপি সম্মানিত ব্যক্তি, সে তার পদ ওসির অনেক উপরে। ওসির চেয়ারে না বসে যে কোনো গেস্টের জন্য আলাদা চেয়ার থাকেন। এমপি যদি আলাদা চেয়ারে বসতেন, তার ভাবমূর্তি বাড়ত। হ্যাঁ, দুইটা কারণ। একটা হচ্ছে, হয় এমপি সাহেব জানেন না তার প্রটোকল সম্পর্কে, উনি ওসি চেয়ারে বসতে পারবেন কি না সেটা জানতেন না, অথবা মনে করেছেন যে আমি এমপি, সব কিছু আমার নিয়ন্ত্রণে, আমি এখানে এই চেয়ারে আমি বসবো। হ্যাঁ, এই যে প্রটোকলের বাইরে গিয়ে এই কাজটা করছেন, প্রশাসনিক যে একটা সিস্টেম আছে, প্রশাসনিক সিস্টেমের বাইরে যে কাজটা করেছেন এমপি সাহেব, হয় অজ্ঞতা অথবা তার
এক ধরনের গোয়ার্তুমি, অর্থাৎ জামাত, এই যে উনি একজন কিন্তু মুফতি বা আলেম। তো আলেমরা সাধারণত সমাজের সবাইকে ছাত্র মনে করেন, কাউকে ওনারা মানুষই মনে করেন না, তার অধীনস্থ মনে করেন। এই জন্য সব জায়গায় দাওয়াতে গেলেও তারা ভালো চেয়ারটাতে বসতে চান, ভালো খাবারটা খেতে চান, ভালো আপ্যায়ন পেতে তারা অভ্যস্ত, এটা আশা করেন। ঠিক এমপি সাহেব যদি ওই মেন্টালিটির থেকে যদি ওসি চেয়ারে বসে থাকেন, তাহলে বুঝতে হবে ওনার এমপি হওয়ার মতো যোগ্যতা ছিল না। জনগণ ভুল লোককে এমপি বানিয়েছেন, ভুল লোককে এমপি বানিয়েছেন। সুতরাং আমি বলবো জামাতের এমপি না, শুধু সকল এমপিদেরকে, সব দলের এমপিদেরকে তাদের একটা প্রটোকল সম্পর্কে তাদেরকে একটা প্রশিক্ষণ দেয়া, কোথায় যেতে পারবে, কোথায় গিয়ে কী কাজ করবে, কোন আচরণ করবে, কতটুকু পর্যন্ত তার বিধির মধ্যে পড়ে, সেটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত বলে আমি মনে করি। এতে জাতি উপকৃত হবে, তাদের থেকে আমাদের যুব সমাজ শিখবে। তাদের এই আচরণগুলো যদি যুব সমাজ ফলো করে, তাহলে এই যুব সমাজও তা বিভ্রান্তিতে পড়বে এবং সমাজটা নষ্ট হবে। এদের বিরুদ্ধে অনেক কথা বলেছি, এখন এটা শুধু আমি বললে হবে না, সবাইকে বলতে হবে। বলতে বলতে একসময় সংশোধন হবে। আমরা সমালোচনা করছি সমালোচনার জন্য নয়, সমালোচনা করছি সত্যিকার অর্থে এটা যাতে পরিবর্তন হয়। পরিবর্তনের জন্য সমালোচনা করা, সমালোচনাটাকে সমালোচনার মতোই নিতে হবে। এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে কারোর বিরুদ্ধে কোনো কথা কারোর বলা উচিত নয়, এবং সমালোচনাটাকে সমালোচনার মতো করে নেওয়া উচিত। এবং আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি কারো কোনো পাল্টা বক্তব্য থাকে, পাল্টা মতামত থাকে, আপনারা দিতেই পারেন। শালীনতার মধ্য দিয়ে সকল বক্তব্য আসা উচিত আমি মনে করি। এই কয়েকদিনের মধ্যে আমি যখন ভিডিও বার্তায় বিভিন্ন কথা বলছি, অনেক অশ্লীল কথা, গালি এবং বিভিন্ন বক্তব্য আসতেছেন। তাদের ওসব আইডিতে আমি ঢুকে দেখেছি ওরা কারা, ওদের ইতিহাস কি আমরা দেখেছি। সবগুলো আমি সংরক্ষণ করছি, ভবিষ্যতে প্রয়োজন হলে সেটা আমি প্রকাশ করব আশা করি। যারা এই ধরনের অশ্লীল কথা বলেন, অশ্লীল কথা লেখেন, অশ্লীল মন্তব্য করেন, সেটাকে আমি সংরক্ষণ করছি এবং তাদের ইতিহাসটা আমি তাদের আইডিতে ঢুকে ইতিহাসটা দেখছি। যে কোনো সমালোচনাকে আমি স্বাগত জানাই। সমালোচনায় আমারও বুক ত্রুটি থাকতে পারে, আমি সংশোধন করব। এটা হওয়া উচিত সবাইকে। সমালোচনাকে মেনে নেওয়া উচিত সবাইকে। জাতির এই ক্লান্তি লগ্নে আমাদেরকে অনেক ব্যাপারে এক থাকতে হবে, অনেক ব্যাপারে আমাদের মতামত দেওয়ার ক্ষেত্রে বা আমাদের বক্তব্য রাখার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আমরা 17-18 বছরের এক ধরনের স্বৈর শাসনের পরে গত 15-16 বছরের যেই ইন্ডিয়ান গভর্নমেন্টের আমলে যে আমরা আশান্বিত ছিলাম, সে আশাহত হয়েছি আমরা। সেখানে মব কালচারের কাছে এই জাতি পরাজিত হয়েছেন। তারপরেও একটা নির্বাচনের পরে যে সরকারটা এসেছেন, সেই সরকারকে আমরা সময় দিতে চাই। এই সরকারের মাধ্যমে আমরা ভালো কিছু পেতে চাই। সুতরাং এই সরকারের সফলতা কামনা করছি। এই সরকার যখন ভুল ত্রুটি করবেন, সেটারও সমালোচনা আমরা অবশ্যই করব। প্রয়োজন হলে আমরা মাঠেও নামবো। কিন্তু এখন মাঠে নামার যে হুমকি দিচ্ছেন আপনারা, যারা একটা 2 মাসের সরকারের বিরুদ্ধে, আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের অনেক প্রশ্ন জনগণের কাছে আছে। জনগণ ভাবতেছে আপনাদের এই আন্দোলন সংগ্রাম নিয়ে। অন্তপক্ষে 1 বছর তো সময় দিবেন আপনারা, তারপরে আমরা চিন্তা করব এই 1 বছরে ওনারা কী করেছেন। সবাইকে ধন্যবাদ।